বাংলাদেশের রাষ্ট্রপতি চাইলে কি সরকারকে থামিয়ে দিতে পারেন, সংসদ ভেঙে দিতে পারেন, কিংবা রাজনৈতিক সংকটে নিজের সিদ্ধান্তে দেশের ক্ষমতার সমীকরণই বদলে দিতে পারেন? সংবিধান বলছে রাষ্ট্রপতির ক্ষমতা খুবই সীমিত, কিন্তু বাংলাদেশের ইতিহাস বলছে সংকটের মুহূর্তে এই একটি পদই কখনো কখনো হয়ে উঠেছে পুরো রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাহলে রাষ্ট্রপতি আসলে কতটা ক্ষমতাবান? কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? এই একটি মাত্র কৌতূহলকে কেন্দ্র করে চারদিকে চলছে চুলচেরা বিশ্লেষণ, গোপন বৈঠক আর নানান হিসাব নিকাশ। তবে প্রশ্নের উত্তরটাও মোটামুটি পাওয়া গেছে, কিন্তু আছে আরো কিছু প্রশ্ন। রাষ্ট্রপতি আসলে কতটা ক্ষমতাবান? তিনি আসলে কি করতে পারেন? সংবিধানের পাতার ভাষা অনুযায়ী এই পদের মাহাত্ম্য আপাত দৃষ্টিতে বেশ সীমিত এবং একে অনেকাংশেই একটি আলংকারিক পদমর্যাদা হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে থাকা বাস্তব রাজনীতির চিত্র সম্পূর্ণ ভিন্ন, যা সাধারণ মানুষের মনে এক গভীর রহস্যের জাল বুনে চলেছে। সংবিধানের বিধান অনুযায়ী বর্তমান সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতির হাতে সরাসরি নির্বাহী ক্ষমতার পরিধি অত্যন্ত সংক্ষিপ্ত ও নিয়মতান্ত্রিক। শুধুমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের পূর্বানুমতি বা পরামর্শ ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারেন এই পদাধিকারী। কিন্তু এই দুটি বিশেষ ক্ষেত্র ছাড়া বাকি প্রতিটি সিদ্ধান্ত, ঘোষণা কিংবা আদেশ পালনের ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শের উপর পুরোপুরি নির্ভর করতে হয়। সংসদ ভাঙা থেকে শুরু করে জরুরি অবস্থা ঘোষণা কিংবা আন্তর্জাতিক চুক্তি অনুমোদন, সবকিছুর পেছনেই থাকে মূলত মন্ত্রী পরিষদের বা প্রধানমন্ত্রীর ইশারা। তাহলে প্রশ্ন জাগে, এত সীমাবদ্ধতার বেড়াজালে বন্দী থাকা সত্ত্বেও কেন এই পদটিকে ঘিরে ক্ষমতার এত বড় লড়াই বা উন্মাদনা তৈরি হয় বারবার? বিশ্লেষকরা এক বাক্যে স্বীকার করছেন যে কাগজে কলমে ক্ষমতা না থাকলেও যে কোনো সংকটময় মুহূর্তে বা রাজনৈতিক ঝড়ের দিনে এই রাষ্ট্রপতি হয়ে উঠতে পারেন ক্ষমতার একমাত্র উৎস। আইনি সুরক্ষা কবচে ঢাকা এই পদের রয়েছে এক অনন্য ক্ষমতা, যার কারণে বর্তমান বা সাবেক কোনো রাষ্ট্রপতিকেই তার কাজের জন্য কোনো সাধারণ আদালতে জবাবদিহি করতে হয় না। এমনকি কোনো ফৌজদারি মামলা বা গ্রেপ্তারি পরোয়ানার আওতাতেও আনা যায় না রাষ্ট্রপতির আসন অলংকৃত করা ব্যক্তিকে, যা তাকে করে তোলে বিশেষ এক সুরক্ষার অধিকারী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় অতীতেও এমন বহু রোমহর্ষক মুহূর্ত এসেছে যখন রাষ্ট্রপতি ভবন হয়ে উঠেছিল দেশের ভাগ্য নির্ধারণের রণাঙ্গন। ৯০-এর দশকে আব্দুর রহমান বিশ্বাসের আমলের কথা স্মরণ করলে আজও শিহরণ জাগে, যখন তৎকালীন সেনাপ্রধানের সাথে তৈরি হওয়া দ্বন্দ্ব এক ভয়ঙ্কর সামরিক উত্তেজনার জন্ম দিয়েছিল। রাজধানীর বুকে সৈন্য সমাবেশের মতো নাটকীয় পরিস্থিতিতে দেশের গণতন্ত্র যখন এক সুতোয় ঝুলেছিল, যা শেষ পর্যন্ত রাষ্ট্রপতির বিচক্ষণ পদক্ষেপে একটি বড় বিপর্যয় এড়াতে পেরেছিল। আবার বিচারপতি শাহাবুদ্দিন আহমদের মতো ব্যক্তিত্ব যখন আইন প্রণয়নের ক্ষেত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তখন তৈরি হয়েছিল শাসক দলের সাথে এক প্রকাশ্য শীতল লড়াই। ২০০২ সালে রাজনৈতিক মতপার্থক্যের জেরে বদরুদ্দোজা চৌধুরীকে যেভাবে আকস্মিকভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, তাও এদেশের রাজনৈতিক নাটকের এক কালো অধ্যায়। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সংকটের সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সরাসরি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার ঘটনা প্রমাণ করেছিল যে বিশেষ পরিস্থিতিতে এই পদ কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে। যদিও পরবর্তীতে সেই সিদ্ধান্তের রেশ ধরে সেনাবাহিনী এবং জরুরি অবস্থার ছায়ায় পুরো রাজনৈতিক দৃশ্যপট পাল্টে গিয়েছিল পলকের মধ্যে। একসময় স্বাধীন বাংলাদেশের সূচনা লগ্নে মুজিবনগর সরকারের সময় থেকে শুরু করে ১৯৭৫ সালের পট পরিবর্তন পর্যন্ত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় এই পদই ছিল সর্বময় ক্ষমতার চূড়ান্ত কেন্দ্রবিন্দু। পরবর্তীতে জিয়াউর রহমান এবং হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে বছরের পর বছর ধরে রাষ্ট্রপতির মাধ্যমেই পরিচালিত হয়েছে দেশের প্রতিটি নির্বাহী সিদ্ধান্ত ও পলিসি। ৯০-এর গণ আন্দোলনের রক্তক্ষয়ী অধ্যায়ের পর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে দেশ যখন আবার সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে, তখন থেকেই সংকুচিত করা হয় এই পদের সরাসরি নির্বাহী ডালপালা। কিন্তু দলীয় আধিপত্য এবং রাজনৈতিক সংস্কৃতির কারণে সবসময় চেষ্টা করা হয়েছে এই নিরপেক্ষ প্রতিষ্ঠানটিকে নিজের অনুকূলে বা নিয়ন্ত্রণে রাখার জন্য।